হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা তোমাদের কিন্তু খুব কম রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় আলোচনা করব, যাদের সারা বছর কোনো কারণে খুব ভালো করে প্রস্তুতি নেওয়া হয়নি, তোমরা কিভাবে এই কয়েকটা দিন পড়াশোনা করে 90%-এর বেশি নম্বর পেতে পারো সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। দেখো, তোমাদের তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 80 নম্বরের টোটাল পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের পুরো অর্ধেক অর্থাৎ 40 নম্বর হচ্ছে বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের 5টা 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। তার বাকি 40 নম্বর হচ্ছে ছোট প্রশ্ন। এই 40 নম্বর ছোট প্রশ্নর জন্য তোমাদের প্রথমেই যেটা করতে হবে, বিগত কয়েক বছর অর্থাৎ 2023 থেকে শুরু করবে এবং 2019 বা 2018 এই কয়েক বছর, আরেকবার শোনো, 2023 থেকে 2018 পর্যন্ত, মাঝখানে 21-এ পরীক্ষা হয়নি, 18 পর্যন্ত তোমরা বিগত বছরের প্রশ্নপত্র থেকে ছোট প্রশ্ন সলভ করবে, অর্থাৎ এসএকিউ এমসিকিউ সলভ করবে। সলভ করলে কি হবে, তোমরা এই যে 40 নম্বরের তোমাদের ছোট প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে তোমরা 30 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। 30 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। ভালো করে শোনো, বিগত এই কয়েক বছর অর্থাৎ 2023 থেকে শুরু করবে 2018 পর্যন্ত প্রশ্নপত্র নেবে, সেখান থেকে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এমসিকিউ সমাধান করে নেবে আর সেগুলো পড়বে, সেখান থেকেই তোমাদের 40-এর মধ্যে কিন্তু 30 নম্বর এসে যাবে, ঠিক আছে। এবার বাকি 40 নম্বরের বড় প্রশ্নের জন্য তোমরা এই সাজেশানটা ফলো করবে, আজকে যে সাজেশানটা আমি দিচ্ছি, আর এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর সাজেশানটা কিভাবে সাজানো হয়েছে দেখো, তোমরা জানো যে তোমাদের জন্য এর আগের একটা বছর অর্থাৎ এর আগে পরীক্ষা হয়েছিল তোমাদের 2024-এ, তার আগের ইয়ার হচ্ছে 2023, আর এই 2023-এর প্রশ্নপত্র তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এই সাজেশনটা তোমরা দেখলে সেটা নিজেরাই বুঝে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা করবে গ্রুপ এ থেকে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে দেখো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের কি পার্থক্য? এই প্রশ্নটা 2023-এ একবার এসেছে, 2020-তেও একবার এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন, মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটা 2023-এ এসেছে। পরের প্রশ্ন, পলাশির ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, অর্থাৎ পলাশির এবং বক্সারের যুদ্ধের যে তুলনামূলক আলোচনা, সেটা, এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে দেখো, নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 23-এ এসেছে। তারপরে প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো, এটাও 2023-এ এসেছে, এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা 2022-এ এসেছে, এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। যেগুলো আমি স্টার দিয়ে রেখেছি সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া দরকার, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো অতি অবশ্যই দেখতে হবে। তারপর দেখো, এখানে যেমন আমি একটা প্রশ্ন কেটে দিয়েছি, এই প্রশ্নটা 2022-এ পরীক্ষা এসেছিল, 24-এ আবার রিপিট হয়েছে, অর্থাৎ তোমাদের আমি বলতে চাইছি 22-এর প্রশ্ন 24-এ যেহেতু রিপিট হয়, ঠিক আছে, তেমনি 23-এর প্রশ্ন 25-এ রিপিট হওয়ার চান্স কিন্তু অনেকটা। কারণ তোমরা মনে রাখবে যে তোমাদের এক একটা মডিউল থেকে কিন্তু দুটো করে প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রশ্নের উত্তর করতে হবে, আর যে কোনো মডিউল থেকে আরেকটা প্রশ্ন, অর্থাৎ 5টা প্রশ্ন টোটাল করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের আমি 2023-এর প্রশ্ন কেন ইম্পর্টেন্ট বলছি তোমরা বুঝে যাবে নিজেরাই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা 22-এর প্রশ্ন 24-এ রিপিট এলো। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো আর ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তারপরে এখানে একটা দেখো, 2022-এ এসেছে, 2024 এসেছে, তাহলে দুটো প্রশ্ন কিন্তু রিপিট হয়ে গেল অলরেডি। তারপরে এখান থেকে 3টে লেখার কথা, প্রথম যে গ্রুপটা আছে তার মধ্যে দুটো প্রশ্ন দেখো রিপিট প্রায় চলে এলো, ঠিক আছে, ক্যান্টন বাণিজ্যটা। তারপরে দেখো পরের প্রশ্ন যেটা আছে, দেখো
তারপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট চলে এলো। তার তিনটে প্রশ্ন যদি রিপিট চলে আসে তাহলে কোনো মানে স্টুডেন্টের আর কোনো চিন্তাই থাকে না, কারণ একটা বছরের প্রশ্নপত্র সে করে যাচ্ছে, তিনটে প্রশ্ন সে কিন্তু কমন পেয়ে যাচ্ছে। তা তোমাদের কি বলছি, তোমরা 2023টা খুব ভালো করে করবে, সেগুলো তো আমি স্টার্ট দিয়েছি, এছাড়া যে স্টার্ট দেওয়া প্রশ্নগুলো আছে এগুলো করো অতি অবশ্যই। তোমাদের তো 5টা প্রশ্ন অ্যান্সার করে আসতে হয়, যে কটা থাকে সব তো অ্যান্সার করতে হয় না, 5টার বেশি প্রশ্ন করে আসতে পারবে যে স্টার্ট দেওয়াগুলো করলেই। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরের প্রশ্ন আছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল আর ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট আছে দেখো ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। তারপরে দেখো এখানে 19-এর একটা প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। তারপরে প্রশ্ন দেখো উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক। নেক্সট হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই হচ্ছে তোমাদের গ্রুপ এ। এবার গ্রুপ এ গেল। এবার গ্রুপ বি, যারা তোমরা ভাবছো যে আমরা 90%-এর বেশি নম্বর পেতে চাই, 100%-এর কাছাকাছি, তোমরা বাকি প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে স্টার দেওয়া বাদ দিয়ে তোমরা সেগুলো একটু দেখতে পারো। এবার গ্রুপ বি দেখো, গ্রুপ বি থেকে প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সমালোচনামূলক বিশ্লেষণ করো। এটা 23 সালের প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণ কি ছিল, এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা। এটাও 23-এর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। নেক্সট, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট, বাংলার মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় আর এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এটা 19-এর প্রশ্ন, 23-এ রিপিট হয়েছে। পরের প্রশ্ন আছে দেখো 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধী কেন এর বিরোধিতা করেছিল। নেক্সট আছে দেখো কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কি ছিল। তারপরে এখানে দেখো পরপর দুটো প্রশ্ন দেখো, তাহলে এখানে দুটো প্রশ্ন কি আছে দেখো, এখানে দুটো প্রশ্ন দেখো 2022 সালের প্রশ্ন 2024-এ রিপিট হলো, আবার 2022 সালের প্রশ্ন 2024-এ কিন্তু রিপিট হলো। সেই কারণে তোমাদের বারবার আমি জোর দিচ্ছি যে 2023 সালের প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে যাও। আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এই 2024 সালের প্রশ্নটাই যদি তোমরা 2024 নয় 2023 সালের প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে যাও। আর 2023 সালের প্রশ্নটা তোমরা যদি ভালো করে তৈরি করে যাও আর ভাগ্য ভালো থাকলে কিন্তু এই 2023 সালের প্রশ্ন থেকেই 5টা প্রশ্ন পরীক্ষায় কমন এসে যাবে এবং 5টা প্রশ্ন তোমরা লিখে আসতে পারবে, 5টা প্রশ্ন কিন্তু 40 নম্বর, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন আছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট আছে দেখো জোট নিরপেক্ষ আন্দোলন মূল্যায়ন করো। পরের প্রশ্ন কোরিয়ার যুদ্ধের ফলাফল ও তাৎপর্য। তারপরে দেখো আরও একটা প্রশ্ন দেখো 2020 সালের প্রশ্ন 2024-এ রিপিট হয়েছে। তারপরে আছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে লেখো। নেক্সট 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব। আর নেক্সট আছে টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আবারও বলছি যে প্রশ্নগুলো তোমরা দেখলে স্টার্ট দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা নিঃসন্দেহে তৈরি করে যাও, এখান থেকেই তোমরা 5টা প্রশ্ন অতি অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষায়।